বোকা পান বিক্রেতা। এক গ্রামে একটি পানের দোকান ছিল। সেই দোকানের মালিকের নাম ছিল রাজু। ওর দোকানে চন্দন নামের একটি ছেলে কাজ করত। রাজু যা বলতো চন্দন তাই করত। একদিন রাজু চন্দনকে বলল, আরে চন্দন, তুই গত 5 বছর ধরে এই দোকানে কাজ করছিস, কিন্তু এখন পর্যন্ত তুই একটি পান বানাতেও শিখলি না। আরে বাবা, কিছু শিখে নে, নাকি এভাবেই বেগার খাটতে থাকবি? এখন আপনি আছেন তো, আমি শিখে নেব খুবই তাড়াতাড়ি। একদিন এক পুলিশ রাজুর দোকানে এলো। রাজু, আজ আমাদের থানাতে উৎসব, তাই দুপুরের আগে আগে থানাতে 100টি মিঠা পান বানিয়ে পাঠিয়ে দিও। ঠিক আছে, আমি চন্দনের হাতে দিয়ে পাঠিয়ে দেব। পুলিশটির যাওয়ার পরই রাজু আর চন্দন দুজনেই পান বানাতে বসে পড়ল। দেখতে দেখতে দুজনে মিলে 100টি মিঠা পান বানিয়ে ডাব্বাতে সাজিয়ে ফেলল। কিন্তু পান বানানোর পর কিছু মাছি পানের উপর ঘুরঘুর করছিল। এই দেখে রাজু চন্দনকে বলল, আরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছিস? একটু সাহায্য করতে পারিস না? মাছিগুলোকে তাড়া, আমি এক্ষুনি আসছি। ততক্ষণ আমি জানি না তুই কি করবি, কিন্তু এই মাছিগুলোকে এখান থেকে যেভাবেই হোক তাড়িয়ে দে। রাজু সেখান থেকে চলে যাওয়ার পর চন্দন মাছিগুলোকে তাড়াতে শুরু করলো। ও মাছি মারার ঔষধ পানের উপর ছিটিয়ে দিল। রাজু ফিরে আসার পর চন্দন সেই পানের ডাব্বা নিয়ে থানায় গিয়ে পুলিশকে দিয়ে এলো। কিছুক্ষণ পর কিছু পুলিশ রাজুর দোকানে এসে রাজুকে খুব পেটাতে শুরু করলো। পুলিশ খুবই রেগে গিয়েছিল। আরে হুজুর, কি হয়েছে হুজুর? আমায় মারছেন কেন হুজুর? আমার কি দোষ সেটা তো বলুন। কিন্তু ওরা রাজুকে পেটাতে থাকে। বেশ কিছুক্ষণ ভালো করে ওকে ধোলাই দেওয়ার পর সেখান থেকে চলে যায়। আরে চন্দন, তুই এমন কি কাজ করে দিয়েছিস যে ওরা এভাবে এসে আমাকে পেটালো? আর চন্দন রাজুকে মাছি মারার ঔষধের পুরো ঘটনাটি খুলে বলল। মালিক, আমি তো শুধু মাছি তাড়িয়েছি, কিন্তু থানায় ওরা পান মুখে দেওয়ার সাথে সাথে সবাই বেহুশ হয়ে পড়ে যায়। আর চন্দনের মুখে এসব কথা শুনে রাজুও মাথা ঘুরে পড়ে যায়। সেজন্যই লোকে বলে, যার কাজ তারই সাজে, অপরে করলে ডঙ্কা বাজে। লোভী চিকেনওয়ালা। এক গ্রামে জগৎ নামের একজন লোক থাকতো। ও চিকেনের দোকান চালাতো। ও খুবই লোভী ছিল। সব সময় ও টাকা বাঁচাতে চাইতো। রিয়াজ জগৎকে চিকেন সাপ্লাই করত। রিয়াজের কাছ থেকে খারাপ চিকেন কম দামে কিনে চড়া দামে বিক্রি করত। এই ব্যাপার রিয়াজের ভালো লাগতো না। আরে বাহ, আজ তো খুব ভালো রোজগার হয়েছে। রিয়াজ শুধু শুধু খিটখিট করে। একদিন জগৎ গ্রামের বাইরে কোথাও যাচ্ছিল। ও দেখলো রিয়াজ একটি মুরগির ফার্ম থেকে বেরুচ্ছে। আচ্ছা, রিয়াজ তাইলে এখান থেকে মুরগি কেনে, আমিও এখান থেকেই মুরগি কিনবো। পরের দিন যখন রিয়াজ জগতের কাছে মুরগি সাপ্লাই দিতে এলো, তখন জগৎ মুরগি নিতে চাইল না। আরে রিয়াজ, প্রথমে আমার আগের মুরগিগুলো শেষ হয়ে যাক, তারপর আমি তোমার কাছ থেকে নেব। জগৎ সেই ফার্মের কাছে যায়, কিন্তু সেখানে ও কাউকেই দেখতে পায় না। কেউ আছেন নাকি? এই যে। অনেকবার সেখানে হাঁক লাগিয়েও কেউ সাড়া দিচ্ছিল না। আরে বাহ, এখানে তো শুধু মুরগি আর মুরগি। এখানে দেখছি লক্ষ্য রাখার কেউ নেই, আমি দুটো মুরগি নিয়েই নি। জগৎ কিছু মুরগি নিয়ে তাড়াতাড়ি সেখান থেকে চলে যায়। আরে বাহ, আজ তো কিছু খরচা না করেই ডবল লাভ হয়ে গেল। এখন থেকে রোজ এই করব। এরপর থেকে জগৎ রোজ রাত্রিরে ফার্মে গিয়ে সুযোগ বুঝে মুরগি নিয়ে চলে আসতো। এভাবেই ও রোজ মুরগি চুরি করে বিক্রি করতে লাগলো। যখন ফার্মে মুরগি কমে যেতে লাগলো, তখন ফার্মের মালিকের সন্দেহ হলো। মালিক ফার্মে নজর রাখতে শুরু করলো। একদিন মালিক দেখলো যে জগৎ সেখান থেকে মুরগি নিয়ে বেরুচ্ছে।
তখন ফার্মের মালিক এক বুদ্ধি করল। রাত্রিরে ফার্মের মালিক 4টে মুরগিকে খোলা ছেড়ে রাখলো আর একটি মুরগিকে এক বিশেষ ধরনের রুটি খাইয়ে দিল। সেই রাত্রিরে জগৎ মুরগিগুলোকে চুরি করে নিয়ে গেল। পরদিন ফার্মের মালিক জগতের দোকান থেকে সব মুরগি কিনে ফেলল, আর সেই বিশেষ ধরনের রুটি খাওয়ানো মুরগিটিও ওগুলোর মধ্যে পাওয়া গেল। তখন মালিক বুঝতে পারল যে চোর কে। মালিক জগৎকে পুলিশের কাছে সঁপে দিল। নীতি কথা, চুরি করে উন্নতি করা যায় না। সোনালী গাছ। অনেকদিন আগের কথা। গঙ্গাপুর গ্রামে এক চাষি থাকতো, নাম ওর মহাবীর। মহাবীর আর ওর বন্ধু কৃষ্ণ দুজনে মিলে নিজেদের খেতে কাজ করত। একদিন মহাবীর কৃষ্ণকে বলল, কিছুই তো বুঝতে পারছি না কৃষ্ণ, আমাদের সব ফসল খারাপ হয়ে যাচ্ছে। না ভালো বৃষ্টি হচ্ছে, না ভালো বীজ আসছে। জানি না আর কতদিন এভাবে চলবে। মনে হচ্ছে আমাদের অন্য কাজ করতে হবে। মহাবীর, চিন্তা করো না, দেখো আমাদের দিন ঠিকই বদলাবে। না ভাই কৃষ্ণ, ভাবছি জঙ্গলে গিয়ে কিছু কাঠ কেটে নিয়ে আসি, কিছু টাকা উপার্জন করা যাবে। না না ভাই, এ কাজ করো না। আমাদের জঙ্গলে কোনো শুকনো গাছই নেই, আর আমাদের তো গাছ কাটা উচিত নয়। না ভাই, আমি এসব মানি না, আমাকে যেতেই হবে। মহাবীর জঙ্গলে গিয়ে গাছ কাটতে শুরু করে দেয়। সবুজ গাছগুলোকে কাটতে দেখে ওর ছেলে ওকে বলল, বাবা বাবা, আমাদের সবুজ গাছ কাটা উচিত নয়। আমাদের বইতে লেখা আছে সবুজ গাছ আমাদের অনেক কিছু দেয়। মহাবীর ওর ছেলেকে ধমক লাগালো। যা যা, গিয়ে পড়াশোনা কর গিয়ে, এটা না করলে ঘর চলবে কি দিয়ে? পরদিন মহাবীর আবার জঙ্গলে গাছ কাটতে যায়। তখনই ও জঙ্গলে একটি সোনার গাছ দেখতে পেল। ও সেটিকে দেখে আশ্চর্য হয়ে গেল। ওয়াও! কিন্তু সেই গাছের নিচে এক ঋষিমশাই বসেছিলেন। ঋষিমশাই, আপনার ধ্যান ভঙ্গ করার জন্য ক্ষমা চাইছি। আমি এই গাছটি কাটতে চাইছি, তাই আপনাকে এখান থেকে উঠতে হবে। না বাবা, আমি এখান থেকে উঠব না, আর তুমিও এই গাছটিকে কেটো না। আরে বাবাজি, সরো এখান থেকে, আমাকে এই গাছটি কাটতে দাও। ভালোভাবে বলছি বলে আমার কথায় কান দিচ্ছ না। ঠিক আছে বাবা, তোমার যা ইচ্ছা। মহাবীর যেই গাছটিতে কুড়ুল লাগিয়েছে, অমনি গাছটি শুকনো গাছে পরিণত হয়ে গেল। অনেক দিন হয়ে যাওয়ার পরও যখন মহাবীর ঘরে ফিরে এলো না, তখন ওর বউ কৃষ্ণর কাছে সাহায্য চাইতে গেল। আর কৃষ্ণ মহাবীরকে খুঁজতে জঙ্গলে বেরিয়ে পড়ল। কিছু দূর যাওয়ার পর কৃষ্ণ সেই সোনার গাছ আর ঋষিমশাইকে দেখতে পেল। কৃষ্ণ ঋষিমশাইকে প্রণাম করল। প্রণাম ঋষিমশাই। তুমিও কি এখানে গাছ কাটতে এসেছো? না না ঋষিমশাই, আমি এখানে গাছ কাটতে আসিনি। আমি এখানে আমার বন্ধুকে খুঁজতে এসেছি। 1 সপ্তাহ হয়ে গেছে, ওর বউ আর ছেলে ওর জন্য পথ চেয়ে আছে। একথা শুনে ঋষিমশাই ওনার কমণ্ডলু কৃষ্ণকে দিয়ে বলল, নাও বাবা, এই কমণ্ডলুর জল শুকনো গাছগুলোর উপর ছিটিয়ে দাও, কেননা এগুলো সবাই কাঠুরে। একথা শুনে কৃষ্ণ শুকনো গাছগুলোর ওপর কমণ্ডলুর জল ছিটিয়ে দিতে লাগলো, আর অমনি শুকনো গাছগুলো মানুষের রূপ ফিরে পেতে লাগলো। আর সবাই ঋষিমশাইকে প্রণাম করে ধন্যবাদ জানিয়ে শপথ করলো যে ওরা আর কোনো দিন সবুজ গাছ কাটবে না। আমাদেরকে প্রকৃতির অনিষ্ট করা উচিত নয়। গয়না চোর। গঙ্গাপুর গ্রামে রামপাল নিজের পরিবারকে নিয়ে থাকতো। ও এক কোম্পানিতে সেলসম্যানের কাজ করত। কাজের জন্য ওকে গ্রামে গঞ্জে শহরে ঘুরতে হতো। ওর বউ সুধা ছিল খুবই সরল মনের মানুষ। একদিন রামপাল ওর বউকে বলল, সুধা, আমি কাজের জন্য বাইরে যাচ্ছি, তুমি সাবধানে থেকো। তুমি চিন্তা করো না, আমি আর পিঙ্কি দুজনে খুব ভালোভাবে থাকবো, তাই না পিঙ্কি? হ্যাঁ মা। পরদিন সকালবেলা রামপাল কাজের জন্য বেরিয়ে পড়ে। রাস্তায় ওর প্রতিবেশী বীরবলের সাথে দেখা হয়। আরে ভাই রামপাল, সকাল সকাল কোথায় যাওয়া হচ্ছে? আরে ভাই বীরবল, কেমন আছো? আমি কাজের জন্য বাইরে যাচ্ছি, তুমি ভাই একটু খেয়াল রেখো। হ্যাঁ হ্যাঁ, তুমি নিশ্চিন্ত হয়ে যাও, আমি আছি এখানে। এরপর রামপাল বাসে করে কাজের জন্য বাইরে চলে যায়। সেদিন দুপুরবেলা সুধা যখন ঘরে কাজ করছিল, তখনই দরজায় কেউ টোকা দেয়। বলুন, কাকে চাই?
নমস্কার দিদি, আমার নাম মহেশ। আমি কোম্পানির তরফ থেকে এসেছি। আমাদের কোম্পানি সোনার গয়না পরিষ্কার করার একটি পাউডার বানিয়েছে, যা দিয়ে আপনার পুরনো সোনার গয়না নতুন গয়নার মতো চকচক করতে শুরু করবে। এমনিতেই আমার গয়নাগুলো পুরনো আর ফিকে হয়ে গেছে। এর জন্য আমাকে কত টাকা দিতে হবে? আরে দিদি, আমরা এসব কাজ কোম্পানির প্রচারের জন্য বিনি পয়সায় করছি, আর আপনার গয়নাও আমি কোথাও নিয়ে যাচ্ছি না। সুধা লোকটির কথা শুনে ভেতর থেকে নিজের সোনার হার আর বাকি সব গয়নাগুলো নিয়ে এসে লোকটিকে দিয়ে দেয়। লোকটি গয়নাগুলোর উপর পাউডার লাগাতে শুরু করে দেয় আর তারপর সুধাকে বলে, দিদি, আমাকে এক গ্লাস জল খেতে দেবে? হ্যাঁ হ্যাঁ ভাই, এখনই আনছি। যখন সুধা জল নিয়ে এলো তখন লোকটি গয়নাগুলোকে কাপড় দিয়ে মুছতে মুছতে বলল, আপনি গয়নাগুলোকে এই কাপড়ের পুঁটলিতে বেঁধে রাখুন, দেখবেন গয়নাগুলো খুব সুন্দর হয়ে গেছে। আমি কাল আবার আসবো। বীরবল নিজের ঘর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে এসব কিছুই দেখছিল। নমস্কার সুধাদি, এই লোকটিকে? সুধা সব কথাই খুলে বলল। দিদি, কাল সকালবেলা লোকটি যখন আসবে তখন আমাকে ডেকে পাঠিও। পরদিন লোকটি আবার সুধার বাড়িতে এলো। দিদি, দিন তো গয়নাগুলো, আজ গয়নাগুলোকে পুরোপুরি চমকে দেব। সুধা গয়নাগুলো নিয়ে এসে লোকটিকে দিয়ে দেয়, আর বীরবল ঘরের ভিতর লুকিয়ে লুকিয়ে সবকিছু দেখছিল। দিদি, এক গ্লাস জল খাওয়ান আমাকে। সুধা জল আনতে যেই ভেতরে গেছে অমনি লোকটি হুবহু আরেকটি গয়না সেখানে রেখে আসল গয়নাটিকে নিজের ব্যাগে ঢুকিয়ে নেয়। তখনই বীরবল বেরিয়ে এসে লোকটিকে ধরে ফেলে, আর সুধা পুলিশকে ফোন করে ডেকে নেয়। পুলিশ চোরটিকে ধরে নিয়ে যায়। এভাবে বীরবলের চালাকির জন্য রামপালের গয়নাগুলো চোরের হাত থেকে বেঁচে যায়। Please subscribe.